ভারতবর্ষে একজন মহান যুগাবতার মহান দেব আত্মা হলেন গৌতম বুদ্ধ, যিনি রাজা হওয়ার সত্ত্বেও সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। আর তখনই ভারতবর্ষের ঋষি মহাঋষি ব্রাহ্মণ পণ্ডিতেরা বিদ্বান ব্যক্তিরা বুঝে গেছিলেন যে ভারতবর্ষে এবার যুগান্তকারী পরিবর্তন ঘটবে। ঠিক তাই ঘটল। এই যুগান্তকারী পরিবর্তন শুধু ভারতবর্ষে ঘটেনি, সারা পৃথিবীতে ঘটল। গৌতম বুদ্ধ তিনি যে দর্শন দিয়েছিলেন তাকে বৌদ্ধ দর্শন বা বুদ্ধিস্ট ফিলোসফি বলা হয়। ইউজিসি নেট ডব্লিউবি সেট যে সিলেবাস রয়েছে সেখানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির মধ্যে গৌতম বুদ্ধের বুদ্ধিস্ট ফিলোসফি পড়তে রয়েছে এবং প্রতি বছর পরীক্ষায় এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। গৌতম বুদ্ধ যে ফিলোসফি দিয়েছিলেন বা গৌতম বুদ্ধের যে দর্শন, সেই দর্শন কিন্তু ভারতবর্ষের যে দর্শন রয়েছে সেটার থেকে একটু ভিন্ন। এটি নাস্তিক দর্শনের মধ্যে পড়ে। তো সেটার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা সমস্ত কিছুই গৌতম বুদ্ধের দর্শনের মধ্যে আলোচনা করব, যেখানে আমরা দেখব কিছু এক্সাম স্পেসিফিক কনসেপ্ট যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে প্রশ্নগুলো প্রায়শত আসে। চলো, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার সাথে অনলাইন গাইড বা টিচিং নিতে চায় তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারে বা কল করতে পারে। আমি পেপার 1 এবং পেপার 2 এডুকেশন সাবজেক্টের উপরে টিচিং এবং গাইড দিয়ে থাকি। আমরা যে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির কথা দেখেছি আগে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। এটা হিন্দু ফিলোসফিও বলা হয়। তো ভারতবর্ষের এই দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয়েছিল আস্তিক আর একটিকে বলা হয়েছিল নাস্তিক। আস্তিক মানে কি না, আমরা জানি বেদ হচ্ছে আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ। তো এই পবিত্র ধর্মগ্রন্থের উপর বেস করে বেদেরই প্রথম সৃষ্টি, যেটা ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছিল, তাকে বিশ্বাস যারা করেছে, তাকে যারা অথরিটি হিসেবে মেনে নিয়েছে, তারাই হলো আস্তিক। আর যারা রিজেক্ট করেছে বেদকে, বেদের অথরিটিকে, বেদের প্রমাণকে, তারাই হলো নাস্তিক। তো আস্তিক দর্শনের মধ্যে আবার দুটো ভাগ আমরা দেখেছিলাম, যেখানে বেদকে মানা মানে এই নয় যে ঈশ্বর বা গডকে মেনে নেওয়া। তার উপরে নির্ভর করে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আথেস্টিক্স আর একটা হচ্ছে থ্যাস্টিক্স। তো আথেস্টিক্স হচ্ছে কি, যে রিজেক্ট করছে গডকে, বেদকে মানছে কিন্তু বেদকে মানা মানে এই নয় যে ঈশ্বরকে মানছে। তো তার মধ্যে কে ছিল? তার মধ্যে ছিল, প্রথম ছিল সাংখ্য দর্শন, যেটাকে সামাখ্যা, ন্যায় ছিল, ভাইশেষিকা ছিল। আর যারা গডকে রিজেক্ট করছে না, ঈশ্বর ব্রহ্ম যাকে বিশ্বাস করছে, তারা হচ্ছে থ্যাস্টিক্স, যার মধ্যে রয়েছে যোগা, পূর্বমীমাংসা আর বেদান্ত। ঠিক আছে, বেদান্ত। এই যোগাকেও নিও বেদান্ত বলা হয়, কারণ বেদান্তে যা বলা হয়েছে যোগার মধ্যে সেটার কিছু মডিফিকেশন করে বলা হয়েছে। তো এগুলো আমরা পড়েছি, কিছু ন্যায় সামাখ্যা পড়েছি, যোগা পড়া হয়েছে, আর এখানে একটা বেদান্ত পড়তে হবে। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাস্তিক যে ফিলোসফি, যারা বেদকে রিজেক্ট করেছে, ভগবানকে রিজেক্ট করেছে, সেই ফিলোসফি হচ্ছে তিনটে: বুদ্ধিজম, জৈনিজম আর চাবাক। তো চাবাক আমাদের সিলেবাসে নেই, বুদ্ধিজম আর জৈনিজম পড়তে হবে। আজকে আমরা বুদ্ধিজম, গৌতম বুদ্ধের দেওয়া দর্শন পড়ব, আর মহাবীরের দেওয়া যে দর্শন সেটা হচ্ছে জৈনিজম বা জৈন ফিলোসফি, এটা আমরা পরে পড়ব। তাহলে বোঝা গেল বুদ্ধিজম হচ্ছে কি,
বুদ্ধিস্ট ফিলোজফি হচ্ছে একটি নাস্তিকা ফিলোজফি যারা রিজেক্ট করেছে বেদাসকে প্রাইমারি সোর্স অফ নলেজ। বেদাস যে একটা প্রাইমারি সোর্স অফ নলেজ অথরিটি, সেই অথরিটিকে রিজেক্ট করেছে, গডকে রিজেক্ট করেছে। বুদ্ধিজম ফিলোজফি, বুদ্ধিজম ফিলোজফির প্রোফাউন্ডারকে সিদ্ধার্থ গৌতমা মানে গৌতম বুদ্ধ। বুদ্ধ মিনিং কি? বুদ্ধ তার প্রথম তো গৌতম বুদ্ধ নাম ছিল না, ছিল সিদ্ধার্থ গৌতমা। বুদ্ধ যে নাম দেওয়া হয়েছে সেই নামের মিনিং হচ্ছে অ্যাওয়াকেন্ড ওয়ান, মানে একজনের ভেতরে জেগে ওঠা, জাগরণ তৈরি করা। গৌতম বুদ্ধ বলছেন যে বেদকে মানব, ভগবানকে মানব, অন্ধের মতো মানব না, যা কিছু মানব আমরা লজিক দিয়ে জানব। আমাদের অন্তরের যে আত্মা আছে সে যদি তাকে লজিকের সাহায্যে অ্যাকসেপ্ট করে তাহলে সেই সত্যটাকে আমরা মানব, অন্ধের মতো বিশ্বাস করব না। তো এই জন্য গৌতম বুদ্ধের ফিলোজফি যেটা হচ্ছে রিয়েলিস্টিক্স ফিলোজফিও বলা হয়, রিয়েলিজম, যেটা সত্যের উপরে দাঁড়িয়ে আছে। তো টাইম পিরিয়ডটা কি দেখবো আমরা? অ্যাপ্রক্সিমেটলি 6th to 4th সেঞ্চুরি BC। আছে লোকেশন কোথায় ছিল? এনসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে, পার্টিকুলারলি দ্য রিজিয়ন দ্যাট ইজ নাও মডার্ন ডে নেপাল অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া। আমাদের যে নেপাল, ভুটান যেগুলো নর্দার্ন দিকে রয়েছে, দক্ষিণের দিকে উত্তরের দিকে যে রয়েছে সেই উত্তর ভারতের দিকে ছিল গৌতম বুদ্ধের যে ফিলোজফি বা গৌতম বুদ্ধ সেই দিকটাই প্রচার করেছিলেন। ব্যাকগ্রাউন্ড কি? গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ গৌতমা was a prince who renounced his royal life in search of spiritual awakening after observing human suffering। অর্থাৎ গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিছু সাধু সন্ন্যাসী ওনার বাড়িতে আসে, তখন ওনার বাবাকে বলে যে ইনি একজন মহান আত্মা, ইনি তো রাজা হওয়ার যোগ্য নয়, ইনি হবেন কি একজন বীর সন্ন্যাসী। তখন ওনার বাবা যে রাজা তিনি তখন কি করেন? চিন্তায় পড়ে যান। তখন তিনি তাকে সব রকম দুঃখ দুর্দশা জীবন থেকে আলাদা করে ওই প্রাসাদের মতো বড় করতে থাকেন। তো গৌতম বুদ্ধ যখন রাজা হয়ে যান, বিবাহ করেছিলেন, রাজা হয়ে যান, তখন তিনি বাইরে বেরিয়ে দেখেন তিনজন মানুষকে, একজন বৃদ্ধ মানুষ যে লাঠি নিয়ে হাঁটাচলা করছে, একজন রোগগ্রস্ত মানুষ যে তার ব্যথা যন্ত্রণায় ছটপট করছে, আর একজন মৃত মানুষ যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে পোড়ানোর জন্য। তো তিনি তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন এরা কারা, এরা এরকম করছে কেন? তখন তিনি বৃদ্ধ মানুষকে দেখিয়ে মন্ত্রী বললেন যে ইনি হচ্ছেন বৃদ্ধ, সবারকেই বার্ধক্য হতে হবে, সবাই বৃদ্ধ হবে, না আমিও হব, না হ্যাঁ আপনিও হবেন। তারপর ইনি কেন ব্যথা এরকম করছেন? না ইনার অসুখ হয়েছে, শরীরের অসুখ হয়েছে, তাই জন্য ব্যথায় যন্ত্রণায় গ্রহণ করছেন। আর একজন বলে ইনি চার লোকের কাঁধে করে যাচ্ছেন কেন? না ইনি চলেছেন শ্মশানে, ইনার দেহের মৃত্যু ঘটেছে। তো মৃত্যু সবাইকেই, জন্ম হলেই মৃত্যু হয়। তখন তিনি ভাবতে থাকেন যে মানুষের মধ্যে এত দুঃখ আছে, এই দুঃখের কারণ কি, বা এই জন্ম কি, মৃত্যু কি, এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। যে ওল্ড এজ, সিকনেস, ডেথ, প্রভার্টি, কিছু লোক দারিদ্র কান্নাকাটি করছে অভাবে, দারিদ্রতায়, তো এগুলো তিনি সব দেখে তবেই হিউম্যান যে মানুষের সাফারিং সেখান থেকে কিভাবে তিনি তার জাগ্রত ঘটে, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনে, অর্থাৎ স্পিরিচুয়াল যে সচেতনতা সেটা জাগ্রত ঘটে। কিন্তু দুঃখের বিষয় গৌতম বুদ্ধ ভারতবর্ষের একজন মানুষ হওয়ার সত্ত্বেও, মহান আত্মা হওয়ার সত্ত্বেও
ভারতবর্ষে কিন্তু গৌতম বুদ্ধের প্রভাব খুব একটা পড়েনি। তার কারণ কি? কারণ একটাই, গৌতম বুদ্ধ আমাদের ভারতীয় হিন্দু ধর্ম সবসময় বেদকে বেশি করে প্রায়োরিটি দিয়েছে, সেখানে ব্রহ্ম গডকে অন্ধের মতো বিশ্বাস করেছে। কিন্তু গৌতম বুদ্ধ ছিলেন বেদের অবিশ্বাসী, বেদের সব কথাকে তিনি মেনে নেননি। তাই তিনি ছিলেন কর্মে বিশ্বাসী, কর্মের কথা বলেছেন। এটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখছি। তাই গৌতম বুদ্ধকে তৎকালীন ব্রাহ্মণ সমাজ, ঋষি মহারিষিরা এখানে স্থান দেননি উনাকে, তাই তিনি চলে গেছিলেন উত্তর ভারতের দিকে। 4 নোবেল ট্রুথ। গৌতম বুদ্ধ এই যে মানুষের দুঃখ দুর্দশা খোঁজার জন্য যে তপস্যা শুরু করেন, তখন সে তপস্যা থেকে তিনি যে প্রচার শুরু করেন তার বই বা গ্রন্থে, বা তার শিষ্যদের যখন বলেন, তিনি 4টে সত্য, নোবেল ট্রুথের কথা বলেন, সত্যের কথা বলেন। সেই 4টে সত্য কি না? সেই 4টে সত্য হচ্ছে দুঃখ, সমুদয়া, নিরোধা আর মগা। দুঃখ মানে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে। সমুদয়ার কথা অর্থ হচ্ছে দুঃখের উৎপত্তি, কারণ কি, এই দুঃখ তো আছে, সেই দুঃখের কারণ কি। নিরোধা মানে এই দুঃখ নিবারণও করা যায়, আর মগা মানে নিবারণের পথ। তাহলে এই যে দুঃখ, সমুদয়া, নিরোধা, মগা, এই হচ্ছে 4 নোবেল ট্রুথ। তো একে যদি আমরা এখানে একটু ব্যাখ্যা হিসাবে দেখি, তাহলে কি দেখব? 4 noble truths form the foundation of Buddhism and outline the nature of suffering and the path of its cessation. অর্থাৎ কি না, মানুষের জীবনে যে দুঃখের, সাফারিং, ভোগান্তির যে প্রকৃতি, বা পাথ অফ ইটস সিসেশন অর্থাৎ আকাঙ্ক্ষার যে পথ, সেটাই হচ্ছে দুঃখের প্রথম উৎপত্তি। These truths were taught by Buddha after he attained enlightenment and are the considered the core of Buddhist teaching. তো তারপরে বলা আছে, এই যে সত্য, এই 4টে সত্যকে যারা নিরোধ করতে পারবে, তাদেরই এনলাইটমেন্ট ঘটবে, অর্থাৎ তারাই জীবনে চরম দুঃখের উপরে উঠবে, এবং তারাই এনলাইটমেন্ট মানে হচ্ছে তাদের মধ্যে মুক্তি ঘটবে। কোথা থেকে মুক্তি না? জন্ম মৃত্যুর যে রয়েছে, সাইকেল রয়েছে, সেখান থেকে তার মুক্তি ঘটবে। তো ফার্স্ট ট্রুথ হচ্ছে দুঃখ, দ্য ট্রুথ অফ সাফারিং। দুঃখের কারণ কি? দুঃখ কি? লাইফ ইজ ইনহেরেন্টলি ফিল্ড উইথ সাফারিং অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। জীবন জন্মগতভাবেই কি থাকে না? দুঃখ থাকে এবং ডিসস্যাটিসফ্যাকশন থাকে না, সেখানে কোনো প্রত্যাশার কোনো পূরণ নেই, স্যাটিসফাই নেই। ঠিক আছে? কারণ কি না, শৈশব থেকে বয়স বৃদ্ধির সাথে সাথে জীবনের আকাঙ্ক্ষা বাড়তে থাকে, এবং ধীরে ধীরে শরীরের রূপ যৌবন সব কিছু একটা সময় বার্ধক্যে পরিণত হয়, জরাতে পরিণত হয়, তারপরে তার মৃত্যু ঘটে। তাহলে জন্ম মানেই দুঃখের উৎপত্তি। তাহলে দুঃখ থেকে নিবারণ পেতে গেলে জন্ম মৃত্যুর যে সাইকেল, সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। দুঃখ refers to the unavoidable aspects of life, pain, impermanence, and the inability of material or temporary pleasures to bring lasting the happiness. ব্যথা, ইমপারমানেন্স, যেগুলোর কোনো পারমানেন্স নেই, যেগুলো হচ্ছে কি না, যে যার কোনো স্থায়িত্ব নেই, যেগুলো ইনএবিলিটি অফ ম্যাটেরিয়ালস, টেম্পোরারি কোনো প্লিজার্স, সেগুলো কি করে হ্যাপিনেসটাকে আনতে পারে। এটাই হচ্ছে দুঃখের মূল কারণ। মানে এগুলো থেকে যে হ্যাপিনেস সবসময় পাওয়া যায় না, সেটা কিন্তু যারা সাধারণ লোক সেটা তো আর বোঝে না। সাফারিং comes in various form,
সাফারিং কিভাবে আসতে পারে? ফিজিক্যাল পেন, শরীরের সাফারিং হতে পারে। ইমোশনাল পেন, ইমোশনাল ডিসকমফোর্ট। ইমোশনাল মানে আমাদের যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, মনের যে অবস্থা, মনের যে কন্ডিশন। মেন্টাল আর্নেস্ট, মানসিক যে অবস্থা, অবসাদ, সবগুলোই হচ্ছে কি সাফারিংয়ের কারণ হতে পারে। তো এইগুলো বলা হচ্ছে, আরও রয়েছে পয়েন্টগুলো। দ্য ট্রুথ অফ দ্য কজ অফ সাফারিং। ট্রুথ অফ দ্য কজ অফ সাফারিং মানে সমুদয়া, কি করে সাফারিংটা হচ্ছে, তার কারণ কি? সাফারিং ইজ কজড বাই ডিজায়ার, ক্রেভিংস অ্যান্ড অ্যাটাচমেন্ট। আমাদের প্রত্যাশা আর ক্রেভিংস হচ্ছে কি আকাঙ্ক্ষা, এবং অ্যাটাচমেন্ট এবং কোনো জিনিসের সাথে যোগ হওয়া, অ্যাটাচ হয়ে যাওয়া। তো এইটি তিনটেই হচ্ছে কি সমুদয়ার প্রধান কারণ, দুঃখের প্রধান কারণ। দ্য রুট কজ অফ সাফারিং ইজ তানহা। হ্যাঁ, তানহা মানে কি? মানে প্রত্যাশা, সবসময় তানহাতে আছে, যে কোন আকাঙ্ক্ষা সবসময় প্রাপ্তি। হুইচ ম্যানিফেস্ট ইন ডিফারেন্ট ওয়ে, যেগুলো বিভিন্ন ওয়েতে আসতে পারে, যেমন ক্রেভিংস ফর সেন্সরি প্লিজার্স, যেমন সম্পদ, ওয়েলস, পাওয়ার, ম্যাটেরিয়াল থিংস, সেখান থেকে হতে পারে। ডিজায়ার ফর এক্সিস্টেন্স অর বিকামিং, ডিজায়ার ফর ইটারনাল লাইফ, সাকসেস, রিকগনাইজেশন মানে জীবনের যে সফলতা, জীবনে অস্তিত্ব, এগুলো নিয়ে সেখানেও প্রত্যাশা থাকে। অ্যাভারশন অফ নন এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স মানে কি? যার কোনো অস্তিত্ব নেই, সেগুলো নিয়ে ভাবা, সেগুলো অ্যাভারশন জন্য, যেমন হচ্ছে ভয়, মৃত্যু ভয়, ফিয়ার অফ ডেথ, চেঞ্জ, লস, কোনো কিছু হারিয়ে ফেলার ভয়, কোনো কিছু পরিবর্তনের ভয়, এই যে অকারণে ভয়, নন এক্সিস্টেন্ট, যার কোনো অস্তিত্ব নেই, সেই সকল অ্যাভারশনের কারণেও আমাদের কি হয়? সাফারিং হয়। এই যে আরও সাফারিংয়ের মূল বিষয় হচ্ছে ইগনোরেন্স মানে অবিদ্যা। ইগনোরেন্স মানে এখানে কাউকে তাচ্ছিল্য বা অ্যাভয়েড করা নয়, এখানে অবিদ্যার কথা বলা হচ্ছে। অবিদ্যা মানে হচ্ছে যার মধ্যে জ্ঞানের অভাব, অফ দ্য ট্রুথ নেচার অফ রিয়ালিটি, ইমপারমানেন্স অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ আ পারমানেন্ট সেলফ, অলসো ফুয়েলস ক্রেভিংস অ্যান্ড অ্যাটাচমেন্ট। যে অবিদ্যা কি কারণে আসছে? অজ্ঞান না নেচার অফ রিয়ালিটি, ট্রুথ নেচার অফ রিয়ালিটি, সত্য যে আমাদের সামনে যা ঘটে চলেছে তাকে গ্রহণ করার মতো যে সত্য, তাকে না গ্রহণ করে অবিদ্যার কারণে তাকে আঁকড়ে ধরা, ইনপারমানেন্সকে যখন আঁকড়ে ধরা, এগুলো সব কিছুই হচ্ছে এর আন্ডারে রয়েছে। This attachment of things, people and ideas are transient, leads to a cycle of samsara. হ্যাঁ, সামসারা মানে কি? বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ, জন্ম, মৃত্যু এবং আবার পুনর্জন্ম। বুঝেছে? এটাকে যখন সেই সাইকেলটা যেটা হচ্ছে সামসারা, সেটাকে লিড করছে মানুষের এই অ্যাটাচমেন্টের জন্য। কেন মানুষ পুনর্বার জন্ম হবে? না, মানুষের আকাঙ্ক্ষা, যদি মৃত্যুকালে কোনো আকাঙ্ক্ষা থেকে যায়, তাহলে সেটা কি হয়? পরের বারে আবার পুনর্জন্ম হয়, সেখান থেকে তার আকাঙ্ক্ষা মিটবে বলে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঘটে কি? সে জন্ম হওয়ার সাথে সাথে তার আবার সেই দুঃখ, সাফারিংগুলো স্টার্ট হয়ে যায়। মানুষ জন্মই হয় কান্নাকাটি করে, অর্থাৎ দুঃখের সাথেই তার জন্ম ঘটছে। ঠিক আছে? দ্য ট্রুথ অফ এন্ড অফ সাফারিং, নিরোধ। এই যে সাফারিংয়ের অবশেষও আছে, শেষও করা যায়, সেটার সত্য। সাফারিং ক্যান এন্ডেড বাই এলিমিনেটিং ডিজায়ার অ্যান্ড অ্যাটাচমেন্ট। যদি আমরা প্রত্যাশা এবং অ্যাটাচমেন্ট, মোহ যদি ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু সাফারিং সেখানে শেষ হতে পারে। তাহলে ইট ইজ পসিবল টু ব্রিং অ্যান এন্ড টু সাফারিং বাই এক্সটিংগুইশিং ইটস কজ, ক্রেভিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। যেটাই বললাম, এটা সম্ভব হবে যখন সাফারিংটা শেষ হবে বাই এক্সটিংগুইশিং দ্য কজ, মানে নির্বাপন করা, কারণগুলোকে নির্বাপন করা, ক্রেভিংস, আকাঙ্ক্ষা, অ্যাটাচমেন্ট, মোহ, এগুলোকে। দিস স্টেজ অফ সিসেশন ইজ কল নির্বাণা, যেটাকে বলা হচ্ছে নির্বাণা, লিবারেশন, মুক্তি, এনলাইটমেন্ট, এগুলো সব বুদ্ধিজমে ব্যবহার করা হয়েছে। তাহলে
প্রশ্ন থাকে কিভাবে সাফারিং থেকে মুক্ত হওয়ার পথকে কি বলা হচ্ছে, নির্বাণা বা লিবারেশন বা এনলাইটমেন্ট, হোয়ার ওয়ান ইজ ফ্রিডেড ফ্রম দ্য সাইকেল অফ বার্থ, যেখানে কি হবে, নির্বাণা হলে না সাইকেল অফ বার্থ, জন্ম মৃত্যুর যে সাইকেল সেখান থেকে কি হবে না সে নির্বাণ পাবে, ঠিক আছে, বার্থ ডেথ অর্থাৎ সংসারা। Nirvana represent the ultimate peace and freedom. Okay. Four noble truth, the path of ending suffering, Maga. মাগা কি মানে এই যে এন্ড অফ সাফারিং, সাফারিংটাকে যে শেষ করা কি পদ রয়েছে বলে তো দেওয়া হলো, সাফারিং শেষ করতে হবে তবেই রিবাত আর হবে না, যেটাকে সামসারা হবে, তার পুনর্জন্ম আর হবে না, তাহলে কিন্তু পথ কি রয়েছে, সেই পথ কিভাবে পাবে একটা সাধারণ মানুষ, তার জন্য কি করেছিলেন, 8 পথের কথা বলেছিলেন, 8 নোবেল 8 ফোল্ড পাথ, ঠিক আছে, অষ্টাঙ্গ মার্গ যেটাকে বলা হয়। তো বুদ্ধিজীমের অষ্টাঙ্গ মার্গ যে রয়েছে, সেই অষ্টাঙ্গ মার্গ মানে 8টি পথ, সেই 8টি পথ যদি একজন মানুষ অবলম্বন করে তাহলে সে অনায়াসে কি করতে পারে, নির্বাণা পেতে পারে, এনলাইটমেন্ট পেতে পারে। তো সেই পদগুলো কি কি, রাইট আন্ডারস্ট্যান্ডিং অর ভিউ, হয়েছে, প্রথম পদ হচ্ছে রাইট আন্ডারস্ট্যান্ডিং অর রাইট ভিউ, রাইট ইন্টেনশন অর রাইট রিজলভ, হয়েছে, ইন্টেনশনটা সঠিক হতে হবে, রাইট স্পিচ, হ্যাঁ কথা বলা, স্পিক ট্রুথফুলি কাইন্ডলি, অ্যাভয়েড হার্মফুল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ রাইট অ্যাকশন সঠিক কর্ম করা, রাইট লাইভলিহুড আর্নিং অফ লিভিং মানে আমরা যে সঠিক পথে ইনকাম করা, সৎ পথে ইনকাম, সৎ পথে জীবনযাপন করা, রাইট এফোর্ট, মেকিং দ্য কনসিয়াস এফোর্ট টু কাল্টিভেশন পজিটিভ স্টেট অফ মাইন্ড, মনের মধ্যে নেগেটিভিটিকে না আসতে দেওয়া, সবসময় পজিটিভ পথে যাওয়া, নেগেটিভ ভাবা, নেগেটিভ চিন্তা করাও কিন্তু দুঃখের কারণ, রাইট মাইন্ডফুলনেস, ডেভেলপড অ্যাওয়ারনেস অফ বডি ফিলিং থটস ফেনোমেননস ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট, অর্থাৎ যেই সময়ে আমরা ভাবছি সেই সময় অনুভূতি, চিন্তা ভাবনা সবই কিন্তু আমাদের রাইট মাইন্ডফুলনেস থাকতে হবে, রাইট কনসেন্ট্রেশন প্র্যাকটিস করতে হবে মেডিটেশনের মাধ্যমে, টু ডেভেলপ ডিপ state of concentration and insight. For the four noble truths lay the founding eightfold path, to which provides a practical means to achieve liberation from the suffering and realize enlightenment. এই যে 8 নোবেল পাথকে কিন্তু 3টি ফোল্ড ডিভিশনে ভাগ করা হয়, যাকে বলা হচ্ছে স্টুপা ডিজাইন। সেই স্টুপা ডিজাইনের মধ্যে 3টে ভাগ আছে, সেই 3টে ভাগ কি কি, একটা হচ্ছে উইজডম যেটা হচ্ছে প্রজ্ঞা, আর এথিক্যাল কন্ডাক্ট শিলা, মেন্টাল ডিসিপ্লিন সমাধি, তাহলে প্রজ্ঞা শিলা সমাধি এই বা এটাকে আমরা উইজডম, এথিক্যাল কন্ডাক্ট আর মেন্টাল ডিসিপ্লিন, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। তো এর মধ্যে 2 আর 3 করে ভাগ করা হয়েছে। উইজডমে আছে প্রথম দুটো, রাইট ভিউ, রাইট রিজলভ বা রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট ইন্টেনশন, একই কথা। আর এথিক্যাল কন্ডাক্টের মধ্যে রয়েছে শিলা যেটা, সেটা তারপরে 3খানা, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লাইভলিহুড, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লাইভলিহুড যেটা নিচে রয়েছে। আর মাঝখানে যে রয়েছে সেটা হচ্ছে কি মেন্টাল ডিসিপ্লিন সমাধি, যেটা রাইট এফোর্ট, রাইট মাইন্ডফুলনেস, রাইট কনসেন্ট্রেশন যেটা রয়েছে। গৌতম বুদ্ধ তিনি একটি থিওরি দিয়েছিলেন যেটাকে বলা হচ্ছে পতিত সমুৎপদা, সংস্কৃতে বলা হয়, আর পালি ভাষায় সেটাকে বলা হচ্ছে পতিকা সমুপদা। তো এই যে ইট ইজ দ্য কোর বুদ্ধিস্ট ডক্ট্রিন, যে তত্ত্ব, যে নির্দেশ বা যে থিওরি দিয়েছিলেন সে, দ্যাট ইজ টিপিক্যালি ট্রান্সলেটেড আ ডিপেন্ডেন্ট অরিজিনেশন অর ডিপেন্ডেন্ট অ্যারাইজিং, মানে কি না আমরা যা কিছু দুঃখ দেখতে পাচ্ছি, যা কিছু সাফারিং দেখতে পাচ্ছি তার একটি কারণ রয়েছে, তাহলে রুট কজ আছে বলে তার
দুঃখের কারণ দুঃখ উৎপত্তি হচ্ছে, তাহলে দুঃখের কারণ এটাকে বলা হচ্ছে পতিত সমুৎপদা। ইট এক্সপ্লেন্স দ্য ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট নেচার অফ অল ফেনোমেনন। আমাদের শুধু এই জন্মে যে দুঃখ পাচ্ছি সেই এই জন্মের দুঃখের উৎপত্তি নয়, এর পরে আগের জন্মে যদি আমরা কোনো কিছু করে থাকি সেই কর্মের ফলও কিন্তু এই জন্মে পড়ে। তাহলে একটা ইন্টারকানেকশন রয়েছে, ইন্টারডিপেন্ডেন্স রয়েছে নেচার অফ ফেনোমেনন, সমস্ত ধরনের ফেনোমেননের সাথে। অ্যাসার্নিং অ্যান্ড nothing exists in isolation and that all things arise due to causes and conditions. সমস্ত কারণ এবং কন্ডিশনের কারণে সমস্ত কিছুর উৎপত্তি ঘটছে, আইসোলেশন হচ্ছে, ঠিক আছে। এভরিথিং ইন্টারডিপেন্ডেন্ট, সমস্ত কিছু ইন্টারডিপেন্ডেন্ট। নাথিং ইজ পারমানেন্স, আনিকা মানে হচ্ছে কি বলছে যে কোনো কিছুর পারমানেন্ট নেই, সবই ইনপারমানেন্স, হয়েছে। তাহলে আমরা কোনো কিছুকে পারমানেন্ট বলে ধরতে পারি না। আমরা যে কোনো জিনিসপত্র কিনতে গেলে আমরা বলি এটা কি সারা জীবন চলে যাবে, না, কোনো কিছুর পারমানেন্ট, তার বাত হয়েছে মানে সেটা ম্যাটেরিয়ালস হলেও তার জন্ম হয়েছে মানে তার মৃত্যু অবসম্ভাব্য। নন সেলফ, অনাত্মা, আত্মা যেটাকে বলা হচ্ছে নন সেলফ, অনাত্মা বলা হচ্ছে যে ডক্ট্রিন অফ নো সেলফ, no self is closely linked to dependent origination. What we perceive self just a collection of constantly changing processes and condition without a fixed and dependent essence. হচ্ছে no self, আমরা যে অনাত্মা মানে হচ্ছে যে আত্মার কথা বলছি, সে সবসময় এক দেহ থেকে অন্য দেহে, এই দেহ থেকে অন্য দেহে জাস্ট পরিবর্তন, কনস্ট্যান্টলি চেঞ্জিং, পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তারপরে সংসারা অর দ্য সাইকেল অফ সাফারিং। The Patutta Samutpada explains cycle of samsara, birth, death and rebirth through a sequence cause and effect relationship এর মতো। যেমন আমরা যদি দেখি যে মেঘ উঠেছে মানে এফেক্ট কি হবে, বৃষ্টি হবে। মেঘের কালো দেখে, কারণ দেখে আমরা বলতে পারি বৃষ্টি। আবার বৃষ্টি প্রচুর জমা, রাস্তাঘাট প্রচুর কাদা মানে কি তার কারণ বৃষ্টি হয়েছে। তো এইগুলো আমরা যখনই কজ আর ইফেক্টের একটা রিলেশনশিপ দেখছি, তো এখানেও এই যে রিবাতের জন্য একটা রিলেশনশিপও রয়েছে, দুঃখেরও একটা রিলেশনশিপ রয়েছে। তো এই দ্য বুদ্ধ ডেসক্রাইব 12 লিঙ্ক চেন অফ সিসেশন, যেখানে 12টা লিঙ্কের, এই যে বাথ রিবাতের জন্য একটা 12 লিঙ্কের একটা কজেশনের কথা বলেছে। কি কি কারণ, সেই কারণগুলো এখানে বলা হয়েছে, যা লিড টু সাফারিং অ্যান্ড কন্টিনিউয়াল রিবাথ। কন্টিনিউয়াসলি রিবাথের জন্য, সাফারিং এর জন্য এই 12 লিঙ্ক কিন্তু দায়ী। সেই 12 লিঙ্কগুলো কি কি আমরা একটু দেখে নেব। দ্য 12 লিঙ্ক ডিপেন্ডেন্ট অরিজিনেশনস, দ্বাদশ নিধান যাকে বলা হচ্ছে, দ্বাদশ নিধান, হ্যাঁ, 12 নিধানা কজ অফ লিঙ্ক। প্রথম হচ্ছে ইগনোরেন্স, অবিদ্যা। আমি আগেই বলেছি যে অবিদ্যা, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ 4 নোবেল ট্রুথ, যে 4 নোবেল ট্রুথের কথা গৌতম বুদ্ধ বলেছেন, নেচার অফ রিয়ালিটি, সেই নোবেল ট্রুথের সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং না থাকা, সেটা হচ্ছে অবিদ্যা। মেন্টাল ফরমেশন, হ্যাঁ, সাংখারা, ইগনোরেন্স লিড টু volitional action, karmic formations driven by desire, aversion, delusions. These actions shape future explanation. বলছে যে ইগনোরেন্স যেটা, সেই লিড করছে ভলিশনাল অ্যাকশন, কার্মিক ফরমেশন, মানে অ্যাকশন বলছে আমাদের কর্ম, সেটাকেই সে অবিদ্যার কারণেই আমরা আমাদের মানুষের জন্ম হচ্ছে এবং সেখান থেকে মেন্টাল ফরমেশনগুলো ঘটছে, তার প্রত্যাশা হচ্ছে, তার মধ্যে অ্যাভারশন ঘটছে, হ্যাঁ, তো এগুলো ঘটছে। কনসিয়াসনেস ভির জানা কি বেস অন দ্য মেন্টাল ফরমেশন, এটা মেন্টাল ফরমেশনের উপরে নির্ভর করছে, যেখানে তার সেন্সরি অবজেক্টগুলো
আর সেই সেন্সরি যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে না কনসিয়াসনেসের অভাব দেখা দিচ্ছে। নেম অ্যান্ড ফর্ম, নামা রূপা, নাম এবং রূপের জন্য আমরা কি করি সবসময় চেষ্টা করি। সিক্স সেন্স বেস, হ্যাঁ, তারপর সেটাকে বলা হচ্ছে সালাতানা। তো এখানে কি মাইন্ড, বডি এবং যে সেন্সগুলো রয়েছে, সিক্স সেন্স অর্গান রয়েছে যেগুলো 5টা অর্গান বাদেও মাইন্ড, ইয়ার, আইজ, নোজ, টাং, বডি বা স্কিন বা মাইন্ড, এসব অ্যান্ড মাইন্ড রয়েছে ডেভেলপড ক্রিয়েটিং দ্য এবিলিটি টু পারসিভ দ্য এটার্নাল ওয়ার্ল্ড। তো এই সিক্স সেন্সের কারণে, সিক্স সেন্স থেকে আমরা কি দেখব, কি সেন্সের মাধ্যমে আমরা কি অ্যাবজর্ব করব, সব কিছুই কিন্তু দুঃখের কারণ। কন্টাক্ট ফ্যাসা, কন্টাক্ট হচ্ছে কি দ্য কামিং টুগেদার দ্য সেন্স অর্গান অবজেক্ট কনসিয়াসনেস লিক টু কন্ট্রাক্ট অ্যান্ড এনেবল এক্সপিরিয়েন্সেস। তো এই যে আমাদের সেন্স অর্গানের মাধ্যমে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্সগুলো নিলাম, তার সাথে অবজেক্টের মধ্যে একটা যোগ, এবং সেখান থেকে কনসিয়াসনেস লিড করছে, যা আমাদের মধ্যে অ্যাটাচমেন্ট আনছে। এগুলো বলছে ফিলিং, তার মাধ্যমে আমরা ফিলিং গ্রহণ করি। তারপরে হচ্ছে ক্রেভিং, তানা, সেখান থেকে আবার আবার প্রত্যাশা স্টার্ট হয়। চেঞ্জিং, উপ উপাদানা, ক্লিন, চেঞ্জিং নয়, এটা হচ্ছে ক্লিনিং। উপাদানা হচ্ছে ক্রেভিং, ইন্টেন্সিফাইড incentivize to the attachment and cleaning the sensory pleasure idea and sense of self। তো এগুলোর কথা বলা হচ্ছে। বিকামিং, ভাগা, আবার পুনরায় সেটা লিড করছে। টাইমিং লিড টু বিকামিং দ্য প্রসেস of talking a new identity and form which further condition extends the existence of karma। যেটা আবার পুনরায় যেটা ট্রান্সফার হচ্ছে নতুন কর্মের মধ্যে। বাত, তারপরে আবার জন্ম হচ্ছে, হ্যাঁ, জন্ম হওয়ার ইচ্ছা, বিকামিং রেজাল্ট দ্য বার্থ, নতুনভাবে আবার জন্মগ্রহণ করা ইন দ্য নিউ লাইফ অর এক্সিস্টেন্স। তারপরে এদিকে হচ্ছে এগেন দ্য ডেথ, আবার সেই জন্ম হয়েছে মানে আবার সাফারিং হবে, আবার যারা মারান আবার মৃত্যু ঘটবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে 3-4টে ভাগে ভাগ করা হয়েছে এখানে। প্রেজেন্ট এফেক্ট, প্রেজেন্ট কজ, পাস্ট কজ, প্রেজেন্ট এফেক্ট। পাস্টের কারণে প্রেজেন্টে এফেক্ট পড়ে। পাস্টের কারণ হচ্ছে ইগনোরেন্স, মেন্টাল ফরমেশন। আর প্রেজেন্টে তার ফলে কি হলো, কনসিয়াসনেসের উপরে পড়লো, মাইন্ড অ্যান্ড মেন্টালের উপরে পড়লো, সিক্স সেন্সের উপরে পড়ছে, সিচুয়েশনের উপরে পড়ছে, ফিলিংয়ের উপরে পড়ছে। তারপরে প্রেজেন্ট কজেস, তার প্রেজেন্ট এফেক্টের পর তার জন্ম হলো, আবার সেই কজেস, ক্রেভিংস শুরু হলো, অ্যাটাচমেন্ট শুরু হলো, বিকামিং শুরু হলো, আবার জন্ম হলো, এফেক্ট ইন ফিউচার, সেটা আবার ফিউচারের উপরে এফেক্টও পড়ছে, বার্থ এবং হচ্ছে কি এগেন ডেথ। তো এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে দ্য সাইকেল অফ ডিপেন্ডেন্ট অরিজিন। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ পতিত্ব সমুৎপদা। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং সাফারিং সম্পর্কে, যে 4 নোবেল ট্রুথ সেপার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং করা। পাথ অফ লিবারেশন, অর্থাৎ নির্বাণা যে রয়েছে, সেই নির্বাণা পেতে গেলে কি করতে হবে না, সাইকেল যে রয়েছে সংসারা রিবাতের সাইকেল, সেটা থেকে মুক্তি পেতে হবে। চেনকে ভাঙতে হবে, তার জন্য ডিজায়ারনেস বা ক্রেভিংসগুলো রাখা যাবে না। কর্ম অ্যান্ড রিবাত, কর্মের জন্যই আমরা পুনর্বার আবার জন্মগ্রহণ করে। পতিত্ব সমুৎপাদ ইলিস্ট্রেট হাউ অ্যাকশন কর্ম condition future experiences including future births. This cycle process cause and effect conditions until liberation is achieved। তাহলে এই যে কর্মিক যে সাইকেল, সেটাই হচ্ছে কজ এবং ইফেক্টের মধ্য দিয়ে সেটা আবার পুনরায় ফিরে আসে। মাইন্ডফুলনেস অ্যান্ড প্রেজেন্ট মুভমেন্ট অ্যাওয়ারনেস, হ্যাঁ, এগুলো আমি সব বলেছি। মাইন্ডফুলনেস হচ্ছে যে প্র্যাকটিশনার কাল্টিভেশন করবে মাইন্ডফুলনেস,
মাইন্ডফুলনেস মানে হচ্ছে কি না সত্য পথে চলা, সবসময় পজিটিভ চিন্তা করা, মানে মাইন্ডটাকে সবসময় পজিটিভ দিকে রাখা, ফিলিংস রাখা। তো এগুলোর মধ্য দিয়ে সে প্রেজেন্ট মুভমেন্টের সম্পর্কে সবসময় সচেতন থাকবে। অতীতে কিছু হয়ে অনেক কিছু হয়, সেইগুলোকে আমরা বেশি বেশি করে চিন্তা করি এবং আমরা কি করি না বর্তমানকে খারাপ করি। এবার বর্তমানে যেটা দরকার সেটা না ভেবে ভবিষ্যতের কথা বেশি ভাবতে থাকি। তো এগুলো কিন্তু মাইন্ডফুলনেসের আন্ডারে পড়ছে না। মাইন্ডফুলনেস আর প্রেজেন্ট মুভমেন্ট অ্যাওয়ারনেস হচ্ছে কি না পজিটিভ থিঙ্কিং ডিউরিং প্রেজেন্ট ডে। ডেসক্রিপশন বুদ্ধিস্ট কি অ্যাসপেক্টগুলো রিলিজিয়াস অ্যান্ড ফিলোজফিক্যাল ডুয়ালিটি। আচ্ছা, বুদ্ধিজম একদিকে যখন ধর্মের কথা বলেছে তেমনি দর্শনের কথাও বলেছে, তেমনি রিয়ালিটির কথাও বলেছে। তাই রিয়েলিজমসের আন্ডারেও পড়ে, রিয়েলিস্টিক্স ফিলোজফিও এটিকে বলা হয়। তো কারণ কি না ইনি লজিক্যাল ফিলোজফিও বলা হয়, লজিকের সাথে তিনি সব কিছু বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে বেদে যে ব্রহ্মর কথা বলছে, ব্রহ্মই সব সৃষ্টিকর্তা, ব্রহ্মই সব কন্ট্রোল করছে, ঈশ্বর সব কন্ট্রোল করছে। তাহলে তিনি বলছেন যে ঈশ্বর যদি কন্ট্রোল করছে তাহলে পৃথিবীতে এত অত্যাচারী মানুষ বা অত্যাচারী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধ্বংস করছে না কেন, পাপকে ধ্বংস করছে না কেন, তিনি যদি সব কিছু করেন। তো সেই জন্য তিনি বলছেন যে কর্মই হচ্ছে আসল, যে কর্মের মধ্য দিয়েই একজন মানুষ তার দুঃখের সৃষ্টি করে এবং সেই দুঃখের নিবারণও সে নিজেই করতে পারে। বুদ্ধ অ্যাজ আ টিচার নট আ গড। এখানে বুদ্ধকে অনেকে ভগবান রূপে পুজো করে, কিন্তু বুদ্ধ ভগবান রূপে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত করেনি। তিনি একজন টিচার হিসেবে নিজেকে সবসময় তুলে ধরেছেন। কম্পারিজন কর্মা অ্যাজ দ্য সেন্ট্রাল ভ্যালু, যে কর্মই হচ্ছে বুদ্ধিজমের মূল এথিক্স। কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, কর্মই সাফারিং, কর্মই নির্বাণা। ঠিক আছে, তারপরে হচ্ছে বোধিসত্ত্ব আইডিয়াল। মহায়ানা বুদ্ধিজমের দুটো ভাগ হয়ে যায় পরবর্তীকালে গৌতম বুদ্ধের মৃত্যুর পর, একটা হচ্ছে হীনায়ানা আর একজন হচ্ছে মহায়ানা। হীনায়ানা যারা গৌতম বুদ্ধকে অ্যাজ এ টিচার হিসাবে মানে এবং গৌতম বুদ্ধের পথে দেখানোর পথে হাঁটতে থাকে। আর মহায়ানারা কি করে না গৌতম বুদ্ধকে বোধিসত্ত্ব হিসাবে গ্রহণ করে, অর্থাৎ এক ধরনের ঈশ্বর হিসাবে নেয় এবং এনলাইটমেন্টের জন্য তারা ওই সংসারা যে তাদেরকে গৌতম বুদ্ধই সাহায্য করবে এরকম কিছু ভেবে থাকে। মেডিটেশন অ্যান্ড মাইন্ড ট্রেনিং। মেডিটেশনের কথা সবগুলো গ্রন্থে কিন্তু সবগুলো দর্শনে কিন্তু বলা হয়েছে। তাই মেডিটেশন ইজ দ্য কোর প্র্যাকটিস অফ বুদ্ধিজম ইউজ টু কাল্টিভেট মাইন্ডফুলনেস, সত্য, কনসেন্ট্রেশন, সমাধি অ্যান্ড ইনসাইড প্যাসানা। তো ভিপাসানা সেটা এইগুলোর জন্য কিন্তু মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। মেডিটেশনের মধ্য দিয়ে মাইন্ড যে হয় সে স্থির হয়, তার মধ্যে পজিটিভ চিন্তা আসে, নেগেটিভিটি দূর হয়। তো রাগ ক্রোধ ইমোশনগুলো সেগুলো কন্ট্রোল হয়। তাই মেডিটেশন মাস্ট বি করার কথা বলা হয়েছে। জুয়েলের কথা বলা হয়েছে, রত্নর কথা, বুদ্ধ বুদ্ধ ধর্ম গচ্ছা বুদ্ধ ধর্ম গচ্ছামি, এই তিনটে জুয়েলের কথা এখানে বলা হয়েছে। রত্ন আচ্ছা, গোল অফ অ্যাসপিরেশন নির্বাণার কথা, এনলাইটমেন্ট, নন অ্যাটাচমেন্ট, কম্প্রেশন, এগুলোর কথা বলা হয়েছে। কি ব্রাঞ্চেস কি কি রয়েছে? থেরাবাদ রয়েছে, দ্য ওয়ে অফ দ্য এল্ডার্স ফোকাসেস ইন্ডিভিজুয়াল এনলাইটেনমেন্টের কথা বলা হয়েছে, যারা পালন করে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার এই দেশের লোকেরা এটা থেরাবাদকে বিশ্বাস করে। আবার হিনায়ান যা গ্রেট ভেহিকলস কি না এমফাসিস কালেকশন সালভেশন উইথ আ ফোকাস অফ বোধিসত্ত্ব, যেখানে বলা হচ্ছে যে নির্বাণা দেবে, হেল্প করবে, অর্থাৎ গৌতম বুদ্ধই হচ্ছে ভগবান যে তাদেরকে নির্বাণা দিতে হেল্প করবে, সাহায্য করবে। ঠিক আছে, তো এইটা চায়না, জাপান, কোরিয়া এরা বিশ্বাস করে। তারপরে যেটা রয়েছে ডায়মন্ড ভেহিকলস, যেটা হচ্ছে
ভিরজায়ানা, ভিরজায়ানা হচ্ছে কি যারা ইনকর্পোরেট রিচুয়ালস, মেডিটেশন অ্যান্ড এস্টোটেরিক্স প্র্যাকটিস। তো এগুলোর মধ্য দিয়ে মেডিটেশন এগুলোর মধ্য দিয়ে ডায়মন্ড ভেহিকেলস মানে আরও প্রিডমিনেন্টলি প্র্যাকটিস করা যাবে। তিব্বত, মঙ্গোলিয়া এরা এইতে বিশ্বাসী। তো এগুলো প্র্যাকটিস রয়েছে মেডিটেশন, ধ্যানা, মাইন্ডফুলনেস, সত্য আর এথিক্যাল কন্ডাক্ট, শিলা। নেক্সট আমরা যদি বই, এখানে ধর্মগ্রন্থ ত্রিপিটকের কথা বলা হয়েছে, হ্যাঁ, বিনয় পিটক, সূত্র পিটক, অভিমন্যু পিটক এগুলো বলা হয়েছে। বুদ্ধির সিম্বলের কথা কিছু বলা হয়েছে, ধর্ম হুইল রয়েছে, চাকা রয়েছে, লোটাস ফ্লাওয়ার রয়েছে, বুদ্ধির ট্রি রয়েছে। যে সিম্বলগুলো আমি এখন দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে বুদ্ধিজিমের সিম্বলস রয়েছে। এইটা হচ্ছে তিনটে অভিধান্য পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, তিনটে পিটক। ত্রিপিটকের কথা বলা হয়েছে, তিনটে বই, হলি বুকস যেটা রয়েছে। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যদি দেখি, প্রতিপসমুৎপদা, আচ্ছা এটা তো বলেছি। মেটাফিজিক্স, মেটাফিজিক্স মানে যেখানে আমরা দেখছি যে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, কি দিয়ে তৈরি। তো সেখানে অন্যান্যরা বিশ্বাস করেছে যে মেটাফিজিক্স যে কি দিয়ে তৈরি, যে অন্যান্য সমখ্যা বা সংখ্যা ফিলোজফিতে বলা হচ্ছে যে 25টি এলিমেন্ট, তার মধ্যে পুরুষ আর প্রকৃতি এরা দিয়ে তৈরি। হ্যাঁ, তো আর যেটা বুদ্ধি বেদান্তে বলা হয়েছে, বেদান্ত ফিলোজফিতে বলা হচ্ছে যে ব্রহ্মর দ্বারা তৈরি, যোগাতে সেই প্রকৃতি পুরুষা। তো এরকম নিয়ে মতবিভেদ রয়েছে অনেক। তো গৌতম বুদ্ধ বলছেন যে এইরকম মেটাফিজিক্স নিয়ে মতবিভেদ না করে মেটাফিজিক্সের জায়গায় কিভাবে সৃষ্টি হয়েছে তার উত্তর কখনোই পাওয়া যায়নি আজ পর্যন্ত। তার পিছনে উত্তরের পিছনে পড়ার দরকার নেই। তিনি কর্মকে প্রাধান্য দিয়েছেন, নেচার অফ রিয়ালিটিকে প্রাধান্য দিয়েছেন, এক্সিস্টেন্স, দ্য সেলফ, সেন্ট্রাল মেটাফিজিক্যাল কনসার্ন ইনক্লুডিং কনসেপ্ট অফ ইমপারমানেন্স, নন সেলফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। অর্থাৎ যেটা ইমপারমানেন্স, যেটার কোনো অস্তিত্ব নেই সেসব চিন্তা ভাবনা, নন সেলফ, যেগুলো হচ্ছে কোনো অজীব নয়, তো ডিপেন্ডেন্স অরিজিনস এইগুলোর উপরে প্রাধান্য দিয়ে মেটাফিজিক্সটা তিনি অ্যাভয়েড করে গেছেন। ওকে, এপিস্টেমোলজির কথা বলেছেন তিনি। এখানে যে 6 প্রকার প্রমাণ আমরা পড়ি দর্শনে, তো এখানে প্রধানত দুটো প্রমাণকে বিশ্বাস করেছেন, যার মধ্যে একটি হচ্ছে কি ডাইরেক্ট পারসেপশন, প্রত্যক্ষ প্রমাণ, যেটাকে আমরা পারসেপশন বলি। সেই পারসেপশন হচ্ছে কি নলেজ থ্রু সেন্সের মাধ্যমে যেটা আসছে, আর ইনফারেন্স অনুমানের মাধ্যমে যেটা আসছে। বেদকে অস্বীকার করেন, তাই এখানে ভার্বাল টেস্টিমনি আসবে না। এক্সিওলজি যদি আমরা দেখি তাহলে এথিক্যালস, নন হেয়ারিং, অহিংসার কথা এখানে বলা হয়েছে, নন হেয়ারিং, পজিটিভ থিঙ্কিং এগুলির উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এডুকেশনাল এম অফ বুদ্ধিজিমের মধ্যে এডুকেশনাল এম কেমন হওয়া উচিত না, এখানে স্পিরিচুয়াল লিবারেশনের কথা বলা হয়েছে, ডেভেলপমেন্ট অফ উইজডম অ্যান্ড প্যাশন, moral ethical development, mindfulness and mental discipline, balance, theoretical knowledge and practical experience। শুধু নলেজ নিলাম, ফোর নোবেল ট্রুথের সম্পর্কে জানলাম, 8 ফোল্ড পাথ নিলাম, কিন্তু তাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলাম না, তাহলে কিন্তু কোনোদিনই এনলাইটমেন্ট বা নির্বাণা পাওয়া যাবে না, অর্থাৎ কোনো এথিক্যাল ওয়েতে হাঁটা যাবে না। তাই এই পদগুলো নিতে গেলে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। ক্যারিকুলাম যদি দেখি আমরা, এখানে ক্যারিকুলাম বলতে এথিক্যাল কন্ডাক্ট, যেটা শিলা, সমাধি, কনসেন্ট্রেশন, যেটা মাইন্ডফুলনেস, কনসেন্ট্রেশন ডেভেলপমেন্টের জন্য। তারপরে প্রজ্ঞানা হচ্ছে উইজডম, যেটা এই উইজডম হচ্ছে বিভিন্ন জ্ঞানীর মূলক যে কথা, দ্য কাল্টিভেশন অফ উইজডম টু সি দ্য ট্রু নেচার অফ রিয়ালিটি ইনক্লুডিং দ্য টিচিং ফোর নোবেল ট্রুথ, ডিপেন্ড, অরিজিনেশন, পতিত্ব সমাজবাদ, এইগুলোর উপর ডিপেন্ড করে ক্যারিকুলামকে বেশ করা হয়েছে, বা তৎকালীন ক্যারিকুলাম এভাবেই ছিল। স্টাডি অফ বুদ্ধস টিচিং, ধর্ম
মেডিটেশন প্র্যাকটিসের কথা বলা হয়েছে, 4 নোবেল ট্রুথ, 4 8 পাথ, ফোল্ড পাথ, স্টাডি এথিক্যাল কন্ডাক্ট, ফিলোজফি অ্যান্ড লজিকের কথা এখানে বলা হয়েছে। টিচিং মেথড যদি দেখি, ওরাল ট্রান্সমিশন আর আর হচ্ছে রিসাইটেশনের কথা বলা হয়েছে। ডায়ালগ অ্যান্ড ডিবেট, তর্কশাস্ত্রের উপরে কিন্তু খুব গৌতম বুদ্ধকে বা গৌতম বুদ্ধের শিষ্যদের উপর পারদর্শিতা ছিল। তারা খুব তর্কশাস্ত্রে মধ্য দিয়ে সাধারণ লোকের কাছে তাদের যে কর্ম, সেই কর্মমূলক যে জ্ঞান শেখা পৌঁছে দিয়েছে। মেডিটেশন, কন্টেমপ্লেশন, রোল অফ প্রেবেল স্টোরি, এগুলো হচ্ছে ডাইরেক্ট গাইডেন্স ফ্রম টিচার, সেলফ রিয়েলাইজেশন, অ্যানালিসিস, এগুলো টিচিংয়ের মেথড হতে হবে। রোল অফ টিচার একজন কি হবে? স্পিরিচুয়াল গাইড হবে, পার্সোনাল মেন্টর হতে হবে, ট্রান্সমিশন অফ ধর্মা হতে হবে, সেটিং এথিক্যাল এক্সাম্পল, পেশেন্স এবং তার মধ্যে পেশেন্স থাকবে। তো এগুলো হচ্ছে টিচার। গুরু হবে লামা বা আচার্য যখন বলা হতো। স্টুডেন্টের মধ্যেও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, এগার টু লার্ন, তার মধ্যে আগ্রহ থাকতে হবে শেখার জন্য, রেসপেক্টফুল অ্যাটিটিউড থাকতে হবে, তারপরে ডিলিজেন্স অ্যান্ড এফর্ট হতে হবে। এগুলো হচ্ছে ওপেন মাইন্ডেড থাকতে হবে, মেডিটেটিভ প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকে আমাদের বুদ্ধিস্ট ফিলোসফি, যেখানে আমরা মোটামুটি একটা সাধারণ আইডিয়া পেলাম বুদ্ধিজমের উপরে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।